আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব সে বিষয় হচ্ছে দলিল যার ভূমি হবে তার। তাহলে খতিয়ান দিয়ে কি জমির মালিকানা দাবি করা যাবে? আর যদি যায় তাহলে কোন খতিয়ান মূলে জমির মালিকানা দাবি করা যাবে? এই বিষয় নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করব। তাই ভিডিও না টেনে সম্পূর্ণ ভিডিও দেখার জন্য অনুরোধ রইল। আর ভিডিও দেখার পরে যদি ভালো লাগে, মন চায়, লাইক কমেন্টস করবেন, শেয়ার করবেন। আর আমাদের চ্যানেলটি যদি ভালো লাগে, আমাদের পরিবারের সদস্য হতে চান, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিয়ে আমাদের সাথেই থাকুন। প্রিয় ভিউয়ার্স, দলিল যার ভূমি হবে তার, তাহলে খতিয়ান দিয়ে জমির মালিকানা দাবি করা কতটুক যৌক্তিক? আর যদি যৌক্তিকতা থাকে তাহলে কোন খতিয়ান দিয়ে আপনি জমির মালিকানা দাবি করতে পারবেন? আমরা জানি যে আমাদের দেশে এই রেকর্ড খতিয়ান নিয়ে একটি পরিপত্র জারি করা হয়েছে। সর্বশেষ যে পরিপত্র, সেই পরিপত্রে স্পষ্ট করে বলা হয়েছে যে রেকর্ড খতিয়ানগুলিকে তিনটি ভাগে বিভক্ত করা হয়েছে। প্রথম ভাগে হচ্ছে ব্রিটিশ সরকারের আমলে যেই রেকর্ড খতিয়ানটি হয়েছে সেটি হচ্ছে সিএস খতিয়ান, ক্যাডাস্ট্রাল সার্ভে, সেটি 1888 সাল থেকে 1940 সাল পর্যন্ত হয়েছে। এই রেকর্ড খতিয়ানটি সুন্দরভাবে সফলতার সাথে প্রত্যেকটি মৌজা পুঙ্খানুপুঙ্খানুভাবে রেকর্ড খতিয়ানটি কিন্তু সুসম্পন্ন করা হয়েছে। এবং এই রেকর্ড খতিয়ানে যারা রায়তি স্থিতিবান হিসেবে যে রেকর্ড খতিয়ানে যাদের নাম আছে, তারা হচ্ছে স্থায়ী মালিকানা পেয়েছে ব্রিটিশ সরকারের কাছ থেকে। অর্থাৎ রায়তি স্থিতিবান যার নামে আছে তিনি হচ্ছে দখলীয় স্থায়ী মালিক। এই খতিয়ানটা হচ্ছে একটি ভাগ। দ্বিতীয় ভাগে এসে যখন পাকিস্তান সরকার আসলো, তখন পাকিস্তান সরকার এসে কি করছে, জমিদার প্রথা বিলুপ্ত করে দিল। ইংরেজ সরকার চলে গেল, তখন তারা তড়িঘড়ি করে আরেকটি খতিয়ান করে জমিদারদের কাছ থেকে সকল সম্পত্তি সরকারের নিয়ন্ত্রণে নিয়ে গেল। এই জন্যই যে সরকার পরিবর্তন হয়েছে, পাকিস্তান সরকার আসছে যে ভূমি উন্নয়ন করে, এগুলি যাতে জমিদাররা না নিতে পারে, সরাসরি সরকারের কাছে চলে যাবে, এটি হচ্ছে মুখ্য উদ্দেশ্য। তাহলে এই যে এসে খতিয়ানটি করলো সেটি হচ্ছে স্টেট একুজেশন। তাই স্টেট একুজেশন যে রেকর্ড খতিয়ানটি, এই রেকর্ড খতিয়ানটি কিন্তু তড়িঘড়ি করার ফলে এই এসে খতিয়ান নিয়ে অনেক বিতর্ক রয়েছে, অনেকের ভুল হয়েছে। একজনের নাম আর একজনের নামে রেকর্ডে চলে গেছে, অর্থাৎ সিএস খতিয়ানের যিনি মালিক, দেখা গেছে আর একজনের নামে এসে খতিয়ান হয়েছে। এই যে একটি ভুল হয়েছে, সেজন্যই এই খতিয়ানটাও কিন্তু সম্পূর্ণভাবে সেপারেট। ফলে দুটি ভাগে বিভক্ত হয়ে গেল। বাংলাদেশ সরকার পরবর্তীতে যখন আসলো, পাকিস্তান সরকার যখন চলে গেল, বাংলাদেশ সরকার হলো, তখন বাংলাদেশ সরকারের পর্যাপ্ত বাজেট না থাকার কারণে তারা কিন্তু খণ্ডকালীন মানে পর্যায়ক্রমে ধাপে ধাপে রেকর্ড শুরু করলো। আরএস রেকর্ড, বিএস রেকর্ড, এই যে ধাপে ধাপে যে সমস্ত রেকর্ড খতিয়ানগুলি করা হয়েছে, সেই সকল রেকর্ড খতিয়ানের মধ্যেও বিভিন্ন ধরনের ভুল ত্রুটি রয়েছে, বিতর্ক রয়েছে, যার কারণে এই খতিয়ানগুলিকেও সম্পূর্ণভাবে আলাদাভাবে রেখে সর্বশেষ আর একটি রেকর্ড কিন্তু বাংলাদেশ সরকার শুরু করেছে। সেটি হচ্ছে বিডিএস জরিপ, বাংলাদেশ ডিজিটাল সার্ভে। এই বাংলাদেশ ডিজিটাল সার্ভে এটি কিন্তু সরাসরি স্যাটেলাইটের মাধ্যমে বা ড্রোনের মাধ্যমে এটি করতেছে। এই যে রেকর্ডটি এখন বর্তমানে যে জরিপ কার্যটি পরিচালনা মানে চলমান রয়েছে, বিডিএস জরিপ, এটি ড্রোনের মাধ্যমে বা স্যাটেলাইটের মাধ্যমে হচ্ছে। এখানে জনগণের যে সুবিধা, সরকারের যে সুবিধা, সেটি হচ্ছে জনগণ এই জরিপটি যদি সুন্দরভাবে যদি করা হয়, তাহলে জনগণ যারা জমির মালিক তারা কতটুকু উপকৃত হবে। তারা এক নম্বর হচ্ছে যে যখনই জরিপ কার্যটি হয়ে যাবে, তখন কিন্তু ই পর্চাটি পাওয়া যাবে, অর্থাৎ খরচা যে খতিয়ানটি, সেই খতিয়ানের একটি কপি পাওয়া যাবে। তার মধ্যে যদি কোনো ভুল ত্রুটি থাকে 30 দিনের ভিতরে তিনি কিন্তু আবার সংশোধনও করতে পারবেন। এটি ই পর্চা, অর্থাৎ ডিজিটাল পর্চা, এটা পাওয়া যাবে। 2 নম্বরে হচ্ছে প্রিন্ট পর্চাটি যখন সম্পূর্ণ কমপ্লিট যখন হয়ে যাবে, তখন এই অরিজিনাল যে প্রিন্ট পর্চাটা আমরা এখন পাই, সেটি কিন্তু আমরা অনলাইনে সেই পর্চাটিও কিন্তু দেখতে পারবো। 3 নম্বরে হচ্ছে যে ডিজিটাল নামজারি, এই নামজারিটি অটো যাদের নামজারিটি, সেই নামজারিটিও কিন্তু অনলাইনে দেখা যাবে। আমরা জানি যে বর্তমান যে ডিজিটাল প্ল্যাটফর্ম এবং কাগজপত্র, দলিল দলিলাতি সব কিছু অটোমেশন পদ্ধতিতে হবে, এবং রেকর্ড খতিয়ান পূর্বের যা আছে এবং বর্তমানে যে রেকর্ড হবে, যে দলিল হবে, ট্রান্সফার দলিল, সব কিছুই অনলাইন করার কথা বলা হয়েছে। তাহলে এই রেকর্ড খতিয়ানে আপনি নামজারি পাচ্ছেন, মানচিত্র অর্থাৎ নকশা পাচ্ছেন, আপনি ভূমি মালিকানার জন্য একটি সনদ পাবেন, ডিজিটাল সনদ, আপনি একটি স্মার্ট কার্ড পাবেন, ভূমির মালিকদের মালিকানা প্রমাণের
একদম সহজ হয়ে যাচ্ছে। মালিকানা প্রমাণের জন্য সকল ডকুমেন্টস অনলাইনে থাকে। তাহলে রেকর্ড খতিয়ান দিয়ে মালিকানা দাবি করবেন এই জন্যই যে আপনার সিএস খতিয়ানে যদি রায়ত স্থিতিবান থাকে আর সেই খতিয়ানের সম্পত্তি যদি পূর্বপুরুষরা বেচা বিক্রি হস্তান্তর না করে, পর্যায়ক্রমে যদি পরবর্তী ওয়ারিশের নামে এসে খতিয়ান হয়, আরএস খতিয়ান হয়, বা একটি খতিয়ান অন্যের নামে হয়েছে, সে সেই খতিয়ান দিয়ে সম্পত্তি বিক্রি করে দিয়েছে, এরকম যদি হয়, তাহলে সেই সম্পত্তি ফিরে পাওয়ার জন্য আপনি বিজ্ঞ আদালতে আপনি মকদ্দমা করতে পারেন। কারণ আপনার সম্পত্তি, পূর্বপুরুষের সেই সম্পত্তি অদ্য পর্যন্ত বেচা বিক্রি হস্তান্তর পূর্বপুরুষে কেউ করে যায় নাই, আপনাদের সেই সম্পত্তি হাতছাড়া। আর যিনি দখলে আছেন তার পূর্বপুরুষের নামেও সিএস খতিয়ান নাই, এসএ খতিয়ান নাই, কিন্তু তার ভুল ক্রমে তিনি নিজের নামে একটি রেকর্ড হয়েছে বা নিজে করায় নিয়েছেন, সেই কারণে তিনি সেই সম্পত্তি বেচা বিক্রি করছেন। এরকম যদি হয় তাহলে ওই সকল দলিল নিয়ে কোনো কাজ হবে না। আপনার মূল যেই গুরুত্বপূর্ণ ডকুমেন্টস আছে সেই সিএস খতিয়ান, সেই সিএস খতিয়ানের বুনিয়াদে আপনি এই সম্পত্তি ফিরে পাওয়ার জন্য বিজ্ঞ আদালতে মকদ্দমা করতে পারেন। তার আগে আপনাকে যাচাই বাছাই করতে হবে, সত্যতা যাচাই করে দেখতে হবে যে আপনার পূর্বপুরুষরা এই সম্পত্তি কশিনকালেও বেচা বিক্রি করেছেন, কখনোই বেচা বিক্রি করছেন কিনা। যদি না করে থাকে তাহলে সম্পত্তি আপনি খতিয়ান মূল্যে দাবি করতে পারেন। আর যদি দেখেন যে না, পূর্বপুরুষের সম্পত্তি হস্তান্তর করেছে, সেটা সাব রেজিস্ট্রার অফিসের দলিল আছে যেটা আপনারা জানতেন না, এরকম যদি হয় তাহলে কিন্তু আপনি এই সম্পত্তি কিন্তু খতিয়ান মূল্যে পাবেন না। তাহলে ওই যে বেচা বিক্রি বা ট্রান্সফার করা হয়েছে সম্পত্তি, তার যে দলিলটি আছে সেটি যদি সাব রেজিস্ট্রার অফিসে খুঁজে পাওয়া যায় তাহলে ওই দলিলালাই কিন্তু সম্পত্তির মালিক এবং তিনিই পাবেন সম্পত্তি। অরিজিনাল ক্ষেত্রে একটি কথা বলা হয়, সেটি হচ্ছে কি, আপনি খতিয়ান মূলেও জমির মালিকানা দাবি করতে পারেন, আবার দলিল মূলেও কিন্তু আপনি জমির মালিকানা দাবি করতে পারেন। কোনো কোনো ক্ষেত্রে আপনি দলিল মূলেও সম্পত্তি দাবি করতে পারবেন না, কোনো কোনো ক্ষেত্রে খতিয়ান মূলেও আপনি সম্পত্তি দাবি করতে পারবেন না। দলিল মূলে যে যিনি দাবি করতেছেন তাকেও বুঝতে হবে যে আপনার দলিলটি যদি 1990 সালে হয়ে থাকে, তাহলে 90 সালের আগে আমরা ধরে নিলাম যে আরএস খতিয়ানটি তখন হয়নি, তাহলে 90 সালের আগে দুটি খতিয়ান হয়েছে, একটি হচ্ছে সিএস খতিয়ান, একটি হচ্ছে এসএ খতিয়ান। এই সিএস খতিয়ান এবং এসএ খতিয়ানটি যদি দলিলের দাতা তার নামে থেকে থাকে তাহলে দলিল কিন্তু সঠিক, ওই দলিল মূলেই কিন্তু তিনি মালিক। আর যদি 90 সালে যে দলিলটি করা হয়েছে সেই দলিলের সাথে সিএস খতিয়ান এবং এসএ খতিয়ানের মালিকের কোনো মালিকানার যে ইতিহাস বা চেইন সেটি ঠিক নেই, কিন্তু কিভাবে উনি দলিল মূলে মালিকানা পেয়েছেন সেটি কিন্তু বোঝার বিষয়। সিএস খতিয়ান এসএ খতিয়ানের মালিক সম্পত্তি বিক্রি করে দেয়, তাহলে ওই দলিলটি জাল। অথবা সিএস খতিয়ান যার নামে আছে, এসএ খতিয়ান ভুলে আরেকজনের নামে হয়েছে, সেই ব্যক্তি সম্পত্তি বিক্রি করেছে, এই সকল দলিল নিয়ে সন্দিহান, এই সকল দলিল হয়তো টিকবে না। খতিয়ান মূলে যখন আপনি সিএস খতিয়ানের বুনিয়াদে যখন আপনি মকদ্দমা করবেন বিজ্ঞ আদালতে, এই সম্পত্তি আপনি ফিরে পাওয়ার সম্ভাবনা 100%। সর্বশেষ যে খতিয়ানটি চলতেছে বিডিএস জরিপ, বাংলাদেশ ডিজিটাল সার্ভে, ড্রোনের মাধ্যমে বা স্যাটেলাইটের মাধ্যমে, এই খতিয়ানটি সর্বশেষ খতিয়ান এই জন্য বলা হয়েছে, পরবর্তীতে সরকার আর কোনো খতিয়ান করবে না, অর্থ অপচয় বা ব্যয় করবে না। সেখানে বলা হয়েছে যে সম্পূর্ণভাবে খতিয়ান যখন হয়ে যাবে তখন 6 মাস পর পর এই সম্পত্তির যে রেকর্ড খতিয়ান এটি নবায়ন করা হবে। কারণ একজন জমির মালিক যদি সম্পত্তি বেচা বিক্রি করে তাহলে এই সম্পত্তি তার কাছ থেকে চলে যাবে, এরকম হতে পারে। তো এই জন্যই 6 মাস পর পর নবায়ন করতে হবে। যেহেতু ডিজিটাল প্ল্যাটফর্ম হয়ে গেছে, অটোমেশন পদ্ধতিতে সকল কার্যক্রম অনলাইনে দেখা যাবে, সেহেতু বেচা বিক্রি করলে কোনো সমস্যা নেই, শুধু ট্রান্সফার দলিল হলেই সব কিছু, মনে করেন ভূমি অফিস কমপ্লিট করে আপনার নামে নামজারি করে সব কিছু দিয়ে দেবে, সেই ক্ষেত্রে কিন্তু আপনার আর জরিপ হবে না, এটাই কিন্তু বলা হয়েছে। তাহলে আমরা যে জিনিসটি পেলাম যে 3টি ভাগে ভাগ করা হচ্ছে, একটি হচ্ছে ব্রিটিশ সরকারের রেকর্ড খতিয়ান যেটি সিএস খতিয়ান, দ্বিতীয় পাকিস্তান সরকারের, তৃতীয় বাংলাদেশ সরকারের। এর মধ্যে 2টি খতিয়ানকে প্রাধান্য দিয়েছে, সর্বপ্রথম যে রেকর্ড খতিয়ানটি সিএস খতিয়ান এবং সর্বশেষ যে বিডিএস জরিপটি সেই বিডিএস জরিপ। আরও কথা বলা হয়েছে যে যদি বিডিএস জরিপে কারো নাম বাদ পড়ে যায় তাহলে তার ওই বিডিএস জরিপ থেকে নাম কাটানো কিন্তু খুব দুঃসাধ্য ব্যাপার হয়ে যাবে, কষ্টকর ব্যাপার হয়ে যাবে। কারণ এই জন্যই কষ্টকর ব্যাপার হবে যে তিনি সম্পত্তির রেকর্ড খতিয়ান তার নামে আনার জন্য তিনি
সম্পূর্ণভাবে অবহেলা করেছেন, তিনি কোনো গুরুত্ব দেন নাই। তার সম্পত্তি আরেকজনের দখলে রয়েছে, তার সম্পত্তি আরেকজনের নামে রেকর্ড খতিয়ান হয়েছে, তিনি আইনগত কোনো ব্যবস্থা নেন নাই। কিন্তু পরবর্তীতে বিডিএর জরিপ হওয়ার সময় যিনি দখলে ছিলেন তার নামে সর্বশেষ হালনাগাদকৃত সর্বশেষ যে রেকর্ডটি হয়েছে সেই রেকর্ডটিও ওই দখলকারের নামে হয়েছে, কিন্তু তার কোনো দলিল পূর্বের রেকর্ড খতিয়ান কিছু না থাকলেও তার নামে কিন্তু চলমান রেকর্ড কিন্তু হয়ে যাবে, এমনটাই কিন্তু সেই পরিবর্তে লেখা হয়েছে। তাহলে পরবর্তীতে বিজ্ঞ আদালতে মকদ্দমা দিয়ে সেই সম্পত্তি ফিরে আনা অনেক কষ্টকর হয়ে যাবে। তাই আপনারা যদি এরকম কোনো সমস্যার মধ্যে থাকেন যে আপনার সিএস খতিয়ান আছে, এসএ খতিয়ান আছে, আপনার দলিল আছে, আপনার সব কিছু আছে, কিন্তু আপনার জমি দখলে নেই এবং আপনার সর্বশেষ রেকর্ডটিও আপনার নামে নেই, তাহলে অতি সত্বর আইনগত দিক থেকে ব্যবস্থা নিতে হবে। কারণ একটি চলমান মামলাও যদি আদালতে থাকে তাহলেও কিন্তু আপনার জন্য একটি পজিটিভ সাইড, পরবর্তীতে যখন জাজমেন্ট আসবে তখন সেটেলমেন্ট আপনার নামে আবার বিডিএর জরিপটি করে দিবে, এমনটি কিন্তু সেখানে বলা হয়েছে। আশা করি আপনারা এই বিষয়টি সুন্দরভাবে বুঝতে পেরেছেন। আজকের মতো ভিডিওটি এখানে শেষ করব, আগামীতে দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।